নামাজরত অবস্থায় নামাজ চালানো অবস্থায় মসজিদটাকে ঘেরাও করেছে, তারা জুতা পায়ে মসজিদে প্রবেশ করেছে, তারা নামাজ বন্ধ করেছে, সমস্ত মুসল্লিদের মসজিদ থেকে বের করে নিয়ে এসছে, সেখানে নামাজ পড়া একজন ব্যাংক ম্যানেজারকে তারা তুলে নিয়ে এসছে এবং তাকে জিম্মি করে নিয়ে গেছে। এটা চরমভাবে ইসলামের অবমাননা, বিশেষ করে রোমা, থানচি, রোয়াংছড়ি এইসব এলাকা থেকে। যার ফলে এই জায়গাগুলোতে আপনার আর্মির ডেন্সিটিটা কমে গেছে। কমে যাওয়ার কারণে এই এবং বাংলাদেশের এটা সবচেয়ে এবং ভারত চট্টগ্রামেরও সবচেয়ে দুর্গম এলাকা। এই সুযোগটা ব্যবহার করে এই ধরনের সশস্ত্র গ্রুপগুলো আজকে মানে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। কন্ডিশনাল করা হয়েছে শান্তি চুক্তিতে, অর্থাৎ জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফেরত আসবে, তারপরে সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রশ্ন আসতে পারে। কিন্তু জনসংহতি সমিতির সদস্যরা সবাই স্বাভাবিক জীবনে ফেরত যেহেতু আসে নাই, কাজেই সেনা ক্যাম্প সব প্রত্যাহারের কোনো প্রশ্ন আসে না। যেটা বললেন যে সামনে আরো বড় ঘটনার ইঙ্গিত দিচ্ছে, আমার মনে হয় এটা ইঙ্গিত না, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বেশ পরিষ্কার করে এবং খুব ক্যাটাগরিক্যালি অনেকগুলো বিষয় বলেছেন। এবং মাঝখানে আমাদের একজন দর্শক ইশতিয়াক সাহেব, তিনি জয়েন করেছিলেন, তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি অনেকগুলো কথা আমাদের কাছে বলেছেন। এবং এই দুইজনের যে সমস্ত কথা এর মধ্যে এসছে, তাতে কিন্তু আমরা পরিষ্কার একটা মানে দেখতে পাই, সিনারিও দেখতে পাই। এখন ওনারা বলছেন ওনারা স্বায়ত্ত শাসন চান। তো স্বায়ত্ত শাসনের বিষয়টা কি আমাদের এইটা খুব মানে চেনা ধারাপাত। এটা আমাদের পূর্বপুরুষরা 50 বছর আগে, 52 বছর, 53 বছর আগে ওনারা লিখেছেন স্বায়ত্ত শাসনের এই আন্দোলনের যে ধারাপাতটা। আমরা ছোটবেলা থেকে এটা পড়ে পড়ে বড় হয়েছি, কাজে এইটা আমরা চিনি। আমরা স্বায়ত্ত শাসনের এই যে আমরা দেখেছি সন্তু লারমার স্বায়ত্ত শাসনের জেএসএস এর স্বায়ত্ত শাসনের গল্প, বাইরে দিয়ে স্বায়ত্ত শাসন, ভেতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং তার বীজ বপন, তার প্রচেষ্টা, এটা আমরা দেখেছি। আসলে প্রথম পর্যায়ে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো স্বায়ত্ত শাসনের কথা লেভেলেই থাকে। যেমন আমরা মিয়ানমারের আরাকান আর্মিকে দেখতে পাচ্ছি, তারা এখন পর্যন্ত স্বায়ত্ত শাসনের কথাই বলছে, কিন্তু তারা আসলে কোন দিকে যাচ্ছে এটা খুব পরিষ্কার ভাবে বোঝা যায়। স্বায়ত্ত শাসনের আন্দোলন একটি গণতান্ত্রিক আন্দোলন, এটার জন্য মিছিল হতে পারে, মিটিং হতে পারে, বড় জোর লাঠি ব্যবহৃত হতে পারে, কিন্তু মেশিন গান না। মেশিন গানের আন্দোলন কিন্তু ভিন্ন। আপনি পটকা হতে পারে, ককটেল হতে পারে, কিন্তু আইডি মাইন নয়। এইগুলো ভিন্ন। এই যে প্রক্রিয়াটা, এই দুটো যদি আমরা আলাদা করি তাহলে আমরা বুঝতে পারবো যে স্বায়ত্ত শাসন কি। যেখানে এই যে আমাদের দর্শক এবং মুজিব ভাই এবং নাজমুল হাসান কলিমুল্লাহ ক্রিশ্চিয়ানিটির যে কথাটা বললেন, আপনি দেখেন কুকিচিন জনগোষ্ঠী বা কেএনএফ তারা খুব গর্বের সাথে বলে তারা ক্রিশ্চিয়ান, এবং তাদের বাহিনীতে তারা শতভাগ ক্রিশ্চিয়ান মানে ভর্তি করেছে। এবং তারা যখন তাদের কোনো সদস্য আমাদের সিকিউরিটি ফোর্সেস এর মানে কাউন্টার অ্যাটাকে মারা গিয়েছে, তারা সেই চিঠিগুলো আবার ইউরোপিয়ান বিভিন্ন মানে খ্রিস্টান অর্গানাইজেশন গুলোকে চিঠি দিয়েছে তাদের কাছ থেকে একটা সহানুভূতি নেওয়ার জন্য। এটা কিন্তু একটা জিনিস বোঝা যায়। এবং আরেকটা জিনিস আতঙ্কের বিষয়, বিরাট আতঙ্কের, অনেক বড় আতঙ্কের বিষয়। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে রুমার বাজারে যে ঘটনাটা ঘটলো, এরা কিন্তু মানে তারাবির নামাজের সময়টাকে ব্যবহার করেছে। তারা মসজিদে গিয়ে মানে মসজিদ ঘেরাও করেছে, নামাজরত অবস্থায় নামাজ চালানো অবস্থায় মসজিদটাকে ঘেরাও করেছে, তারা জুতা পায়ে মসজিদে প্রবেশ করেছে, তারা নামাজ বন্ধ করেছে, সমস্ত মুসল্লিদের মসজিদ থেকে বের করে নিয়ে এসছে, সেখানে নামাজ পড়া একজন ব্যাংক ম্যানেজারকে তারা তুলে নিয়ে এসছে এবং তাকে জিম্মি করে নিয়ে গেছে। এটা চরমভাবে ইসলামের অবমাননা। কোন ধর্মপ্রাণ ব্যক্তি এটা করতে পারে না। কাজেই আজকে যে আলোচনা হচ্ছে, শুধুমাত্র আমার মনে হয় মুজিব ভাই এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া মুজিব ভাইয়ের কোনোভাবে উচিত না, যে আজকে শুধু ব্যাংক ডাকাতি নিয়ে আলোচনা হচ্ছে, আজকে শুধু অস্ত্র লুট নিয়ে আলোচনা হচ্ছে, আজকে একজন ব্যাংক ম্যানেজারকে জিম্মি করা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এই কেএনএফ যে ইসলামের চরমভাবে অপমাননা করেছে, মসজিদের অপমাননা করেছে, এই বিষয় নিয়ে কেন মুজিব ভাইরা কথা বলছেন না আমি আমি বুঝতে পারি না। এটা আমার কাছে আমি নিশ্চয়ই চাইবো মুজিব ভাইরা এই বিষয়টা ভেবে দেখবেন যে এটা আসলে হয়েছে কিনা। যদি তাদের কাছে যৌক্তিক মনে হয় তাদের অবশ্যই এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার। আচ্ছা,
আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যেটা সেনা ক্যাম্পের বিষয়টা নিয়ে আমাদের অনেকেই বলেছেন। আমি হ্যাঁ, সেনা ক্যাম্পের বিষয়টা নিয়ে হ্যাঁ 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 আমি এইখানে একটা কথা বলি। সেটা হলো যে যখন আমরা শান্তি চুক্তি হয়, শান্তি চুক্তির পরে শান্তি চুক্তির শর্ত অনুযায়ী আপনার 241টা সেনা ক্যাম্প 3 পার্বত্য জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু আমাদের যে বিদ্রোহ, এই বিদ্রোহটা বা বিচ্ছিন্নতাবাদী আক্রমণ বা সন্ত্রাস, এটা খাগড়াছড়িতে বেশি ছিল, রাঙামাটিতে কম ছিল এবং বান্দরবন মোটামুটি পিসফুল ছিল। সে কারণে বান্দরবন থেকে ক্যাম্প বেশি প্রত্যাহার করা হয়েছে, বিশেষ করে রোমা, থানচি, রোয়াংছড়ি এইসব এলাকা থেকে। যার ফলে এই জায়গাগুলোতে আপনার আর্মির ডেন্সিটিটা কমে গেছে। কমে যাওয়ার কারণে এই এবং বাংলাদেশের এটা সবচেয়ে এবং ভারত চট্টগ্রামেরও সবচেয়ে দুর্গম এলাকা। এই সুযোগটা ব্যবহার করে এই ধরনের সশস্ত্র গ্রুপগুলো আজকে মানে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু আমরা যদি আবার শান্তি চুক্তিতে যাই, আমি একটু মানে জাস্ট পড়ে শোনাই। শান্তি চুক্তির একটা নির্দিষ্ট ধারা শুধু আমি আপনাকে পড়বো। শান্তি চুক্তির ঘ খণ্ডের 17 ক ধারায় বলা হয়েছে, সরকার ও জনসংহতি সমিতির মধ্যে চুক্তি সই ও সম্পাদনের পর জনসংহতি সমিতির সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরত আসার সাথে সাথে, আমি আবার বলছি, জনসংহতি সমিতির সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরত আসার সাথে সাথে সীমান্তরক্ষী বাহিনী, বিডিআর ও স্থায়ী সেনানিবাস ব্র্যাকেটের 3 জেলা সদরের 3টি, আলীকদম, রোমা, দীঘিনালা ব্যতীত সামরিক বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল অস্থায়ী ক্যাম্প পার্বত্য চট্টগ্রাম হতে পর্যায়ক্রমে স্থায়ী নিবাসে ফেরত নেওয়া হবে এবং এই লক্ষ্যে সময়সীমা নির্ধারণ করা হইবে। তবে আইন শৃঙ্খলার অবনতির ক্ষেত্রে, প্রাকৃতিক দুর্যোগের সময় এবং জাতীয় অন্যান্য কাজে দেশের সকল এলাকার ন্যায়, আমি আবার এই ধারাটা এই অংশটুকু পড়ি, তবে আইন শৃঙ্খলা অবনতির ক্ষেত্রে, প্রাকৃতিক দুর্যোগের সময় এবং এই জাতীয় অন্যান্য কাজে দেশের সকল এলাকার ন্যায় প্রয়োজনীয় যথাযথ আইন ও বিধি অনুসরণে বেসামরিক কর্তৃত্বাধীনে সেনাবাহিনী নিয়োগ করা যাইবে। এইটা আমি মনে করি অত্যন্ত আজকের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং বিদ্যমান শান্তি চুক্তির আলোকে এই সমস্যাটার সমাধান করার একটা বিরাট সুযোগ আছে শান্তি চুক্তির এই ধারার। আমি এখন একটু এই ধারাটা বিশ্লেষণ করি, খুব সংক্ষেপে বিশ্লেষণ করব। প্রথম কথা হলো যে এই যে আমি একবার রিপিট করলাম যে জনসংহতি সমিতির সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরত আসার সাথে সাথে সেনা ক্যাম্প প্রত্যাহারের বা সেনাবাহিনী প্রত্যাহারের, আমরা কি এইটা নিশ্চিত যে জনসংহতি সমিতির সব সদস্য স্বাভাবিক জীবনে ফেরত আসছে? অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারটা কন্ডিশনাল করা হয়েছে শান্তি চুক্তিতে। অর্থাৎ জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফেরত আসবে, তারপরে সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রশ্ন আসতে পারে। কিন্তু জনসংহতি সমিতির সদস্যরা সবাই স্বাভাবিক জীবনে ফেরত যেহেতু আসে নাই, কাজেই সেনা ক্যাম্প সব প্রত্যাহারের কোনো প্রশ্ন আসে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যেটা বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে, এখন পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিশ্চয়ই ঘটেছে। আজকে ব্যাংক লুট হচ্ছে, আজকে একটার জায়গায় 6টা আপনার বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেখানে বিরাজ করছে এবং অন্যান্য জাতীয় কাজে, দেশের সকল অন্যান্য জাতীয় কাজে আজকে পার্বত্য চট্টগ্রামে যে বিশাল বর্ডার রোড হচ্ছে এবং এই যে উন্নয়ন কার্যক্রম হচ্ছে, এই কার্যক্রমের বাধা দিচ্ছে এই আপনার এই ধরনের লোকাল ইনসার্জেন্স গ্রুপগুলো। এই ইনসার্জেন্ট গ্রুপগুলো এই কার্যক্রম মোকাবেলার জন্য একটা জরুরি প্রয়োজন। অর্থাৎ আমি বলছি যে আপনি খেয়াল করে দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেও যদি ধরে নিই, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কালকে যাবেন এবং আমাদের প্রধানমন্ত্রী যিনি শান্তি চুক্তি করেছেন, তার শান্তি চুক্তির প্রতি একটি দুর্বলতা থাকবেই। আমি তাকে শান্তি চুক্তির ভিতর থেকেই বলছি, শান্তি চুক্তির ভিতরে এই ধারা অনুযায়ী এখন রোমা, থানচি, রোয়াংছড়ি এবং যে সমস্ত জায়গাগুলোতে নতুন নতুন মানে এই উন্নয়ন কার্যক্রম হচ্ছে এবং নতুন নতুন করে সিকিউরিটি থ্রেট হয়েছে, সেই সব জায়গায় সেনা ক্যাম্প প্রত্যাহার অতীব জরুরি। এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে মিয়ানমারে এই যে আজকে যে সংকটটা শুরু হয়েছে, এই সংকটটা কখন হয়েছে? যখন মিয়ানমারের আরাকান অর্থাৎ রাখাইনে এবং রাখাইন সীমান্ত সন্নিহিত অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড
মানে আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, তখন কিন্তু বিদেশিরা এই অঞ্চল নিয়ে আগ্রহী হয়ে উঠেছে এবং নানা ধরনের এই রোহিঙ্গাদেরকে বের করে দেয়া, তারপরে আরাকান আর্মি এবং এই মিয়ানমারের যে গৃহযুদ্ধ, এই ঘটনাগুলো ঘটছে।